বন্ধুরা, বিগত প্রায় ১৪ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে বাংলাটা চলছে, তাতে বাংলার একটা বড় অংশের মানুষ কিন্তু ব্যতিব্যস্ত হয়ে গেছেন। তারা আর ২০২৬ অব্দি অপেক্ষা করতে রাজি নন, বরং তারা চান আর একটা মুহূর্তও দেরি না করে এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন ঘটুক। কেননা এই রাজ্যে না আছে শিল্পায়ন, না আছে কর্মসংস্থান, আর আছে বলতে শুধু চুরি আর দুর্নীতি। আর এই নিয়ে যদি একটাও কোনো মুখ খোলা হয়, তাহলে এর তো কোনো প্রতিকারই নেই। উল্টে যারা প্রতিবাদী, যারা এর বিরুদ্ধে সরব, তাদের বিরুদ্ধে নির্মম পুলিশি অত্যাচার আছে। কলকাতা হাইকোর্টটা আছে বলে এখনো তাও মানুষ দু একটা কথা মুখ ফুটে বলতে পারছে। কিন্তু যেভাবে চলছে, যেভাবে চারিদিক থেকে চাপ তৈরি হচ্ছে, আরেকটা টার্ম যদি এই তৃণমূল সরকার ক্ষমতায় আসে, কি যে হবে এই রাজ্যটার ভেবেই সকলে আকুল হয়ে গেছে। কিন্তু এত ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধ থাকা সত্ত্বেও বাংলার ওই বিরোধী মানুষগুলোর অবস্থা উত্তম কুমারের ওই বিখ্যাত ছদ্মবেশী সিনেমাটার ওই বিখ্যাত গানটার মতো হয়ে গেছে। আমরা কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি। তার কারণ এই রাজ্যের বিরোধী, অর্থাৎ রাজনৈতিকভাবে যারা এই তৃণমূলকে সাবস্টিটিউট করতে পারে, তাদের যে ছন্নছাড়া অবস্থান রয়েছে, তাদের অবস্থান নিয়ে যে প্রশ্নচিহ্ন রয়েছে, সেইটা নিয়ে কিন্তু মানুষ ব্যতিব্যস্ত হয়ে আছে। আর তাই এত কিছুর পরেও বুক ঠুকে তৃণমূল কংগ্রেস বলতে পারে যে ২০২৬-এ তারাই ক্ষমতায় আসছে এবং ২৯৪ এর মধ্যে অন্তত ২৫০টা আসন নিয়ে আসছে। আর বলবে নাই বা কেন? কারণ এই মুহূর্তে এই রাজ্যের সবথেকে বড় বিরোধী দল বিজেপি। যাদের বিরুদ্ধে থাকবে এই রাজ্যে ৩০% এরও বেশি মুসলিম ভোট ব্যাংক। মানে এটা শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, সর্বভারতীয় ক্ষেত্রেই বিজেপিকে সংখ্যালঘুরা, মুসলিমরা যে ভোট দেবে না, এটা কার্যত প্রতিষ্ঠিত সত্য। খুব অল্প পরিমাণ শিক্ষিত মুসলিম বিজেপির দিকে আসে, কিন্তু ম্যাক্সিমামটাই থাকে তাদের ঝোলার বাইরে। ফলে ময়দানে বিজেপি খেলতে নামছে ৩০% ভোট ব্যাংক বিরোধী ভোট বাক্সে রেখে দিয়ে। আর তার উপরে এই বিজেপি যে সত্যিই এই তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, কেন্দ্রীয় নেতৃত্ব যা কাজ করছেন তাতে মানুষের আস্থাটা হারাচ্ছে। মানুষ কোথাও গিয়ে বিশ্বাস করতে শুরু করছে সেখানে সেটিং তত্ত্ব আছে। তাহলে বিজেপির অল্টারনেটিভ কে হবে? হয় কংগ্রেস অথবা সিপিএম, অথবা সিপিএম কংগ্রেসের জোট। কিন্তু তাদের অবস্থান তো আরো ডাইসি। তারা সত্যিই তৃণমূল বিরোধিতা করছে, নাকি তারা আল্টিমেটলি তৃণমূলের হয়ে ছদ্মবন্ধু হিসেবে কাজ করছে। ছদ্ম বিরোধিতা করে ভোট কেটে এই রাজ্যে যাতে তৃণমূল ক্ষমতায় থাকে, সেই অবস্থানটা করছে। ফলে বাংলার মানুষ কি করবে? এই যখন ভাবনা চিন্তা চলছে, তখন এই মুহূর্তে বাংলার বিরোধী মনোভাবাপন্ন মানুষের অন্যতম মসিহা হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন, সেই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জোড়া সিদ্ধান্ত, জোড়া ফর্মুলা বার করে ফেলেছেন ২০২৬-এর জন্য। আর যেটা শুনে রাজনৈতিক মহল বলছে একদম রাইট চয়েস হ্যায়। কেন বলছে সেই কথাটা? তার কারণ হচ্ছে, শুভেন্দুবাবু ১ম যে ফর্মুলাটার কথা বলেছেন, সেখানে কিন্তু জাত-পাত, ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একটা বৃহত্তর প্রেক্ষাপট তৈরি হবে। এই রাজ্যের একটা বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। বিশেষ করে এই রাজ্যের একটা বড় অংশের মানুষ, তাদেরকে কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে থাকতে হয়। এবং যে বিজেপিকে গালাগাল দিয়ে বা তাদের মাথায় টুপি পরিয়ে যে বিজেপিকে এই রাজ্যে আসতে দেয়া হয় না, রাজনৈতিকভাবে বিজেপি অন্যান্য যেসব রাজ্যে ক্ষমতায় আছে, এই পরিযায়ী শ্রমিকগুলোকে সেই রাজ্যে গিয়ে কাজ করতে হয়। আর যারা সেটা করতে পারেন না, অভাগার মতো এই রাজ্যেই পড়ে থাকেন, তাদের পোড়া কপালে চাকরি নামক বস্তুটি জোটে না। ওই মাসের শেষে বাড়িতে ৳১,০০০ ৳১,২০০ একটা ভাতা ভিক্ষা আসে, তার বিনিময়েই চলতে হয়। এবং এই জায়গাটাই ঠিক ফপাৎ করে ধরে নিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আগেই একটা ইঙ্গিত দিয়েছিলেন যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ভোট ব্যাংক যখনই ভোট সমস্যা যখনই মিটে যাবে, তাদের যে ভোটের বিধানসভা নির্বাচন রয়েছে, তারপরই কিন্তু বাংলায় বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করা হবে। কেন্দ্রীয় নেতৃত্বের ফুল সাপোর্ট থাকবে এবং তিনিও সেইটা নিয়ে একটা বড় স্টেপ কিছু করতে চলেছেন। এবং সেটারই একটা প্রাথমিক ইঙ্গিত তিনি দিয়েছিলেন এই যুব সমাজকে ঘিরে, এবং সেটাই ধীরে, ধীরে এক্সিকিউশনের দিকে তিনি এগোচ্ছেন। তিনি একটা পোর্টাল খুলেছেন যেখানে এই রাজ্যের সম্ভাব্য যারা চাকরি প্রার্থী রয়েছেন, তারা গিয়ে সেখানে নিজেদের রেজিস্টার করতে পারেন। এবং সেই সংখ্যাটা খুব একটা কম নয়। অন্তত ৫ থেকে ১০ লক্ষ এরকম জায়গা তিনি টার্গেট করেছেন। এখন এই জায়গাটা যদি সত্যিই শুভেন্দু অধিকারী এক্সিকিউট করতে পারেন, তাহলে লোকে কি বলবে? আমি তৃণমূল করি তাই আমার চাকরির দরকার নেই। আমি বিজেপিকে পছন্দ করি না, এইজন্য আমার চাকরির দরকার নেই। আমি মুসলিম, আমি হিন্দু, আমি অমুক ধর্ম, আমি তমুক ধর্ম, আমি তমুক বর্ণ। আমার আমার চাকরির দরকার নেই। চাকরির দরকার প্রত্যেকেই আছে। কেউই মাসের শেষে একটা
সরকারি ভাতা বা ভিক্ষার উপর ডিপেন্ড করতে চান না। বরং তারা চান সম্মানজনক একটা উপার্জন যেটা তাদের শ্রমের মাধ্যমে হবে এবং সেই জন্য তাদের লাইফস্টাইল বদলাবে। এখন এই যে আ রেজিস্ট্রেশনটা করছেন এতে আল্টিমেটলি লাভটা কি হবে? দেখুন লাভটা এটাই হবে শুভেন্দুবাবু স্পষ্ট করে কিছু বলেননি। কিন্তু যেটুকুনি ইঙ্গিত তিনি এর আগে কয়েকটি সাংবাদিক বৈঠকে দিয়েছেন, তাতে জানুয়ারি মাসের দিকে অর্থাৎ নতুন ২০২৫ সাল যখন শুরু হবে, যখন থেকে কার্যত বাংলার জন্য রাজনৈতিক যে জমি তৈরি ২০২৬ এর লক্ষ্যে একদম পুরোপুরি তৈরির জায়গাটা চলে যাবে, সেই জায়গাটায় তিনি এই চাকরি প্রার্থীদের নিয়ে একটা বৃহত্তর আন্দোলন তৈরি করতে চান। সেটার প্রেক্ষাপট কি হবে? এখনো ক্লিয়ার নয়। কিন্তু ইঙ্গিতটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। কেননা শুভেন্দুবাবু যেটা বলছেন বা যেটার উপর আস্থা রাখছেন, সেটা হচ্ছে আপনাদের নিশ্চিতভাবে মনে রাখবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন ডাক দিয়েছিল নবান্ন অভিযানের। সেই টাইপেরই, সেই ধাঁচেরই কিছু একটা বৃহত্তর প্রেক্ষাপট শুভেন্দুবাবু ভাবছেন। আর সত্যিই যদি এটা তিনি করতে পারেন, যেটা সারা বাংলাকে নাড়া দেবে, বাংলার প্রতিটি রাস্তা দিয়ে, প্রতিটি কোণা দিয়ে মানুষ বেরিয়ে আসবে এবং যে বেরোতে চাইবে না তার পরিবারের লোক তাকে ইনফ্লুয়েন্স করবে, "হ্যাঁ, বেরো এই মিছিলেও তুমি অংশগ্রহণ করো" এবং তাতে কিন্তু একটা সার্বিকভাবে জনমত তৈরি হবে। যেখানে এই ধর্মের নামে ভাগাভাগির যে রাজনীতি করে এই রাজ্যের শাসক দল একটা বাড়তি সুবিধা পায় সেটা কার্যত গঙ্গায় ভেসে যাবে। ফলে স্টেপ 1 হিসেবে এটা মারাত্মক এবং সেটা কতখানি এক্সিকিউট করতে পারেন তার দিকে তাকিয়ে থাকবে। কিন্তু ফর্মুলাটা সত্যিই সুন্দর এবং সেই জন্যই কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনও বোধহয় পেয়েছে এবং এটা নিয়ে শুভেন্দুবাবু ঝাঁপিয়ে পড়েছেন। ২ নম্বর যে ফর্মুলাটার কথা তিনি বলেছেন, সেটাও দল যে অনুমোদন করছে, দলের একটা বৃহত্তর অংশ যে অনুমোদন করছে এবং সাধারণ মানুষও অ্যাকসেপ্ট করছে, সেটা এতদিনে কার্যত ক্লিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে কড়া হিন্দুত্বের রাজনীতির পথে হাঁটা। যেটা বলছিলাম যে এই রাজ্যে 30% এরও উপর একটা মুসলিম ভোট ব্যাংক রয়েছে। কিন্তু 70% তো অন্যান্য ধর্মের এবং তার মধ্যে সংখ্যাগুরু হিসেবে হিন্দু রয়েছে। এবং কোথাও গিয়ে এই যে হিন্দু সমাজ এরা কিন্তু বিজেপির দিকে ক্রমশ অ্যালাইনড হচ্ছে। শুভেন্দুবাবু নিজস্ব ফর্মুলায় বলেছেন যে নন্দীগ্রামে তিনি 70% হিন্দুদের কিন্তু একত্রিত করে ফেলেছেন। আর সত্যি এই 70% এর মধ্যে যদি সারা রাজ্য জুড়েই এই 70% এর ফর্মুলা বিজেপি করতে পারে অর্থাৎ 70% হিন্দু ভোটের 70% বিজেপি নিজের দিকে নিশ্চিত করে ফেলছে। সে যেকোনো উপায়েই হোক। যেভাবে করবেন সেটা তাদের ব্যাপার। তাহলেই দেখুন 70% মানে অ্যাকচুয়ালি ৭ ৭ ৪৯ 49% অর্থাৎ 48-49% এই পার্সেন্টেজ ভোট যদি বিজেপি সিকিউর করতে পারে, বহু আসন এখন যেরকম তৃণমূল খুব লো মার্জিনে জিতে যাচ্ছে, বিজেপি কিন্তু খুব বড় মার্জিনেই তাদের যে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আসনগুলো সেগুলো জিতে যাবে। তার কারণ হচ্ছে এই রাজ্যের বেশ কয়েকটি জেলা রয়েছে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত। অর্থাৎ সোজা কথায় সংখ্যালঘুরাই সেখানে সংখ্যাগুরু। মুর্শিদাবাদ রয়েছে, মালদা রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, হাওড়া রয়েছে এবং এইসব জায়গাতে তৃণমূল কার্যত একচেটিয়া আধিপত্য করবে এটা সকলেই নিশ্চিত। কেননা যা কাণ্ডই এই রাজ্যে ঘটে যাক না কেন, যতই দুর্নীতি হোক, যতই প্রতিবাদ হোক, এই মুসলিম সমাজকে সেটা টাচ করে না। তারা এখনো মনে করে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসই তাদের মসিহা এবং তাদেরকে একটা হয়ে ভোট দেবে। ফলে এইসব আসনগুলোতে, এইসব জেলাগুলোতে বিজেপির ভোট খুব বেশি হলে ২০-২২% হবে। আর যদি ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে বিজেপি 45% 48% সিকিউর করতে পারে, তাহলে অবভিয়াসলি বাকি যে আসনগুলো রয়েছে, সেই আসনগুলোর ক্ষেত্রে বিজেপি অন্তত 55-60% ভোট পেয়ে যাবে বা 50% এর উপরে ভোট পাবে। আর 50% ভোট পেয়ে যাওয়া মানেই যেকোনো জায়গায় আপনি কিন্তু বিজয়ীর আসনে বসতে পারবেন। আর এই জায়গা থেকে বিজেপি নাকি এর মধ্যেই আইডেন্টিফাই করে নিয়েছে ২০০ প্লাস আসন রয়েছে, সেখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর এই ইকুয়েশনে বিজেপি বাজিমাত করতে পারে। এই ২০০ আসনের মধ্যে বা ২১০ টার কাছাকাছি আসন রয়েছে। তার মধ্যে কিন্তু বিজেপির টার্গেট মিনিমাম ১৪৮ টা আসন পাওয়া, ১৫০ টা আসন পাওয়া যেটা পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য যথেষ্ট। আর তাই এই হিন্দু ভোটকে একত্রীকরণ করার জন্য এখন থেকেই কিন্তু কড়া হিন্দুত্বের পথে হাঁটতে শুরু করবে বিজেপি। এমন ইঙ্গিতটা কিন্তু শুভেন্দুবাবু দিয়ে দিয়েছেন এবং যে জন্য তাদের যে দলীয় সভা ছিল সেখান থেকে তিনি বলেছেন, "যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে।" অর্থাৎ সংখ্যালঘু সমাজকে আমরা ব্রাত্য করছি না। কিন্তু সংখ্যালঘু সমাজকে দেখাতে হবে তারা আমাদের সঙ্গে আছে, আমাদের উন্নয়নের সঙ্গে তারা থাকতে চায়। তখনই কিন্তু আমরা তাদের কথা ভাববো। নাহলে যে হিন্দু ভোটার আমাদের ভোট দেবে আমরা তাদের নিয়েই কিন্তু এগিয়ে যাবো, আগামী দিনে রাজনীতি করব। এইটা যখন শুভেন্দুবাবু বলছেন, হ্যাঁ, একটা প্রধানমন্ত্রীর কথার সঙ্গে কোথাও কন্ট্রাডিক্ট করছে এবং সেই জায়গা থেকে হয়তো মৃদু প্রতিবাদ হয়েছে। কিন্তু তার জন্য শুভেন্দুবাবুকে সেন্সর করা বা কড়া শাস্তি দেওয়া এমন তো কিছু ভাবা হয়নি। উল্টে বিজেপির যিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন তথাগত রায়, যিনি আবার সংঘ ঘনিষ্ঠ মানুষ,
তিনি কিন্তু বলছেন পারফরম্যান্সই তো শেষ কথা হওয়া উচিত। এই শুভেন্দু অধিকারীর হাতে তাকে সংগঠনের দায়িত্ব দেওয়া উচিত। অর্থাৎ কোথাও গিয়ে সংঘ, বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্ব সকলেই শুভেন্দুবাবুর এই পথটা নিয়ে ভাবছেন। আর সেই জায়গা থেকেই কিন্তু আশা ভরসা বাড়ছে। কেননা বিজেপির অভ্যন্তরেও যদি উঁকি মারা যায় তাহলে কর্মী সমর্থকদের একটা বড় অংশ বা সাধারণ মানুষ যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন কিন্তু রাজনৈতিক মতটা রাখেন, তাদেরও কিন্তু আশা ভরসার জায়গা এই শুভেন্দু অধিকারী হয়ে উঠছেন। ফলে তাকে যদি সত্যিই রাজ্য সভাপতি করা হয়, তাহলেও কিন্তু এক ঢিলে দু পাখি মারা হবে। একদিকে এই যে একটা বড় অংশের মানুষ রয়েছেন, তাদের সমর্থন শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবে। তার পাশাপাশি তিনি রাজ্য সভাপতি হলে সংগঠনটাকে যে একদম ডালপালা ছেঁটে দিয়ে সঠিক জায়গায় নিয়ে আসতে পারবেন, সেটা তিনি তার নন্দীগ্রাম বলুন বা পূর্ব মেদিনীপুর বলুন, ইতিমধ্যেই এস্টাবলিশ করে দিয়েছেন। আর তাই তিনি যখন এই জোড়া ফর্মুলা নিয়ে ময়দানে নামছেন এবং সেটা দল সংঘ ঘনিষ্ঠ লোকেদের অনুমোদন পাচ্ছে এবং তাকেই ক্যাপ্টেন করার একটা বার্তা উঠছে, সেই জায়গা থেকে ছবিটা ক্রমশ স্পষ্ট হচ্ছে যে ২০২৬ এর ইকুয়েশনে শুভেন্দু ফর্মুলা, শুভেন্দু পথই বোধহয় বিজেপির ভরসা হতে চলেছে এবং সেটা শুধুমাত্র রাজ্য স্তরে নয়, কেন্দ্রীয় স্তরেও তার অনুমোদন থাকছে এবং সত্যিই যদি শুভেন্দুবাবু এই দুটো করতে পারেন, একদিকে যুব সমাজকে একত্রিত করা, যাদের চাকরির দাবিতে রাস্তায় নামানো এবং রাস্তায় আন্দোলনের মাধ্যমে একটা সার্বিকভাবে জনমত তৈরি করা, এই সরকারকে চাপে ফেলা এবং এই সরকারের অকর্মণ্যতা, যে অদক্ষতার জায়গাটা রয়েছে, অপদার্থতার জায়গাটা রয়েছে, সেইটা তুলে ধরা। অন্যদিকে যেটা ডিভিডেন্ড ভোট ব্যাংক, যেটা এই সরকারের পতন চায়, তাদেরকে একত্রিত করা এবং যেটা বিজেপির ভোট ব্যাংক সেটাকে একত্রিত করা এবং নিজেদের 50% এর কাছাকাছি ভোট সিকিউর করা অন্তত ১৫০ র উপরে আসনে, যাতে করে এই রাজ্যের প্রয়োজনীয় ক্ষমতাটা আসে। এই ২ ফর্মুলা সত্যিই যদি বিজেপি ইমপ্লিমেন্ট করতে পারে এবং শুভেন্দু পথে হাঁটে, তাহলে কিন্তু ২০২৬ এ বাজিমাত করার একটা জায়গা রয়েছে এবং এটা আমার আপনার কথা নয়। এটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন যেরকম পাচ্ছে, তার পাশাপাশি বিজেপিতে সংঘঘনিষ্ঠ নেতা যারা আছেন, তাদের আস্থাও কিন্তু জিতে নিচ্ছে। ফলে শুভেন্দু অধিকারী সঠিক পথেই হাঁটতে শুরু করেছেন এবং ২০২৬ এর আগে যে একটা বছর থাকবে, তাতে বাংলার যে রাজনৈতিক একটা হাওয়া চলবে, সেখানে তার এই ২ পথের একটা বড় ভূমিকা থাকবে। এখন প্রশ্ন একটাই, খাতায় কলমে তো অনেক কথা বলা যায়, এক্সিকিউশন টাই মূল ব্যাপার। কিন্তু যে মানুষটা ভরা তৃণমূল জামানায় তৃণমূল ছেড়ে এসে বিজেপিতে যোগদান করতে পারেন এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিতে পারেন, সেটাও সংখ্যালঘু ভোট থাকা সত্ত্বেও, যথেষ্ট পরিমাণ সংখ্যালঘু ভোট থাকা সত্ত্বেও একটা আসনে, এবং শুধুমাত্র তাই নয়, সেই যে শত্রুতা, রাজনৈতিক শত্রুতা তৈরি হয়েছে, তার পরিবর্তে তৃণমূল কিন্তু সাম, দাম, দণ্ড, বেড সমস্ত কিছু লাগিয়ে দিয়েছিল তাকে তার জেলায় আটকে রাখতে এবং হারিয়ে দিতে। কিন্তু সেই প্রতিকূলতার মধ্যেও তিনি কিন্তু সেখানে বিজেপির পতাকা উড়িয়ে দেখিয়েছেন। ফলে শুভেন্দু ফর্মুলায় আস্থা রাখলে আখেরে যে বিজেপির লাভ হয়, অতীতে বারবার প্রমাণ হয়েছে। আর সেইটাই কি তার টিআরপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং সংখ্যাগরিষ্ঠ নেতাদের কাছে বাড়িয়ে দিল? এখন দেখার, শেষ পর্যন্ত এই ফর্মুলাতেই স্টিক করে থাকে কিনা এবং বাজিমাত করতে পারে কিনা। তবে তিনি যে পথে চলছেন, রাজনৈতিক মহলের আস্থা কিন্তু বাড়ছে। আপনাদের আস্থা কি বাড়ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।